বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যার অশেষ কৃপা এবং রহমতের গুণে আজকে এই তরুণ পার্টি গঠিত সভার উপস্থিতিতে কথা বলতে পারছি। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সদস্যবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা। অনেক বক্তব্য শুনেছেন, আমাদের দলিল তারপর প্রায় বজ্র করতে বক্তব্য দিয়েছে। আমি আবার এত বজ্র করতে পারি না। তার উপরে আমাদের বক্তৃতা শেষ পর্যায়ে এসছে, খিদার জন্য বক্তৃতা শুনতে ব্যাপার ভালো লাগে না। সেখানে আমি খুব বেশি বক্তব্য দেবো না, খুব সংক্ষিপ্তভাবে এটা শেষ করার চেষ্টা করবো। প্রথমত অভিনন্দন জানাই যে তরুণ পার্টিটার মধ্যে আমাদের গঠনতন্ত্র থেকে বাদ দেওয়া হয়েছিল এবং তরুণ পার্টি থেকে বিলুপ্ত করা হয়েছিল। পরবর্তীতে জিএম কাদের সাহেব যখন ভারপ্রাপ্ত সভাপতি হলেন এবং 28শে ডিসেম্বর 2019 আমরা কেন্দ্রীয় সম্মেলন করলাম। সেই সম্মেলনে আমি সংবিধান সংশোধন কমিটি এবং আজকের মহাসচিব পাটোয়ারি সাহেব, উনি আমরা দুজন ছিলাম। আমরা বিশেষ উদ্যোগ নিয়ে এই কমিটিটাকে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করি এবং এই তরুণ পার্টির আবার নবযাত্রা শুরু হয়। তো এই নবযাত্রাটা খুব বেশি দিন এটা আমি বলবো না, যদিও তরুণ পার্টি অনেক আগে, কিন্তু মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কারণে নবযাত্রাটা কিন্তু খুব অল্প সময় 2019 সালের ডিসেম্বর মাসের পর থেকে এই নবযাত্রাটা হয়েছে। তার আগে ছিল, কিন্তু আমাদের গঠনতান্ত্রিকভাবে একটা সাংগঠনিক অঙ্গ সংগঠন হিসেবে ছিল। তারপরেও প্রত্যেকটা জেলায় ছোট বড়, এটা বড় ব্যাপার, প্রত্যেকটা জেলায় তরুণ পার্টির একটা স্ট্রাকচারের নেতৃত্ব দ্বারা করেছে, সেজন্য তাদেরকে এখন আপনাদের জাতীয় রাজনীতির বক্তব্য শুনছেন, আপনাদের বক্তব্য আমরা শুনলাম। আমার বক্তব্য কেমন লাগবে আমি জানি না, কারণ অনেকে আমার পছন্দ করে, অনেকে আবার পছন্দ করেও না। সব পরেও আমরা সংগঠনটাকে করি, এটা হলো বাস্তব। এখন তরুণ পার্টির রাজনীতিতে আমরা জাতীয় রাজনীতি, যুব সমিতির আছে, ছাত্র সমাজের আছে। ছাত্র সমাজ ছাত্রদের দাবি দেওয়া নিয়ে কথা বলবে, তারপরে এই যুব সংহতি যুবকদের অভাব অভিযোগ নিয়ে কথা বলবে, তাদের চাকরি বাকরি নিয়ে কথা বলবে, তারপরে মহিলারা মহিলাদের দাবি দেওয়া নিয়ে কথা বলবে, জাতীয় পার্টির রাজনীতি নিয়ে কথা বলবে। তরুণ পার্টি কী বলবে? তরুণ পার্টি কি বলবে? জাতীয় পার্টি যা বলে তাই। আর যদি সেটাই বলে তাহলে জাতীয় পার্টি করবে মানুষ, তরুণ পার্টি কে বলবে? প্রশ্ন ঠিক কিনা? তরুণ পার্টির রাজনীতিটা কি? আমরা জাতীয় পার্টি শুক্রবারে এদেশের সরকারি ছুটি ঘোষণা করছি, এই কথাটা তো আমাদের জাতীয় পার্টি, তরুণ পার্টি সেই কথাটা বলবে, কিন্তু তাদের বেসিক এটা বলা উচিত হবে না। জাতীয় পার্টি বলবে, তরুণ পার্টি বলবে, এটা হবে না। তরুণ পার্টির একটা নিজস্ব রাজনীতি থাকবে, নিজস্ব কর্মসূচি থাকতে হবে, নিজস্ব কিছু দফা থাকতে হবে, যে আমাদের তরুণদের দফা এটা আর জাতীয় পার্টির জাতীয় দফা এটা, আমাদের সাফল্য এটা অতীতে আর জাতীয় পার্টির সাফল্য এটা। জাতীয় পার্টির সাফল্য অবশ্যই আপনারা বলবেন, জাতীয় পার্টির রাজনীতি আপনাদের রাজনীতি, কিন্তু আপনাদেরও নিজস্ব কিছু কর্মসূচি থাকতে হবে, যেই কারণে মানুষ মনে করে, তরুণরা মনে করবে যে না, ওনারা শুধু জাতীয় পার্টির দালালি করতেছে না, আমাদের জন্য কিছু করার চেষ্টা করতেছে, তাইলে তরুণরা আপনাদের দিকে আসবে। এখন আমাদের রাজনীতি কি? এর সাথে 9 বছর উন্নয়নটা কি? আমরা শুক্রবারে ছুটি করেছি, মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ করেছি, আমরা উপজেলা করেছি, আমরা জেলা করেছি, আমরা অবকাঠামো উন্নয়ন করেছি, আমরা যার জলাধার করেছি, আমরা ভূমি সংস্কার করেছি, আমরা ঔষধ বিক্রি করেছি, আমরা প্রবাসে সৈন্য পাঠানোর আজকে যে মিশন সেটার ব্যবস্থা করেছি। আজকে গার্মেন্টসের যে 50,000 লোক চাকরি করছে, ব্যাক টু ব্যাক এলসির মধ্য দিয়ে জাতীয় পার্টি সেই ব্যবস্থা করেছে। এরকম হাজারটা উন্নয়ন আছে যেটা বললে অনেক সময় দরকার, এইটা জাতীয় পার্টি বলবে, তরুণ পার্টি বলবে। তাহলে তরুণ পার্টির নতুন কী হওয়া উচিত? আমি মনে করি তরুণ পার্টির নতুন হওয়া উচিত জাতীয় পার্টির কিছু কর্মসূচি আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন ছিল, সেগুলার সামনে এই অংশ হচ্ছে মানুষ এটা ভুলে গেছে। আপনাদের মনে আছে কিনা জানি না, অথবা অনেকে নাও জানতে পারে। আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন তরুণদের জন্য যুবক বেকার আছে, সেই টাকা দিয়ে পরবর্তীতে সে করবে, কর্মসংস্থান করবে। বাংলাদেশে একমাত্র জাতীয় পার্টি ক্ষমতায় থাকতে সেই খণ্ডকালীন চাকরি ব্যবস্থা ছিল। এরপরে এই খণ্ডকালীন চাকরি ব্যবস্থা কি এখন আছে? নাই।
ওর যখন একটা আশা আসবে তখন সে আরেকটু বেশি আগাবে না? এখন দায়িত্ব হলো আমাদের যে কর্মী হিসেবে আমরা ওই তরুণের কাছে এই হাউসে যারা আছেন তারাকে এই বক্তব্যটা পৌঁছে দেওয়া। শিক্ষিত তরুণ এখানে যারা আছে অনেকেই ছাত্র নেতা, আমার সাথে অনেকেরই ভালো সম্পর্ক এবং সুসম্পর্ক বলা যায়। এই ছাত্র নেতাদের এই তো তরুণ রাজনীতিটা করছে, ছাত্র থেকে আসারাই এখানে সংখ্যা বেশি, আর মূলত তরুণ রাজনীতিটা যুব সমিতি থাকার পরে কারা করবে? যুবক, ছাত্র এর মাঝামাঝি যারা তারা। তাহলে যুবক এবং ছাত্রের মাঝামাঝি তরুণরা, সেই তরুণরা কারা? যারা সদ্য ডিগ্রি শেষ করছে, সদ্য মাস্টার শেষ করছে, কিন্তু চাকরি হচ্ছে না বা ব্যবসা হচ্ছে না ঠিক মতো, অথবা ব্যবসা হলে ঠিক মতো হচ্ছে না, পুঁজির অভাব হচ্ছে। তাদের জন্য কি কর্মসূচি? তাদের জন্য কর্মসূচি হুসাইন মোহাম্মদের সাথ দিয়ে গেছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। এখনো দেখবেন মিরপুর রোডে বিকল্প নামে একটা বাস চলে, বিশ্ববিদ্যালয় কর্মসংস্থান প্রকল্প। সোনালী ব্যাংকের মাধ্যমে তৎকালীন সময়ে এই বিশ্ববিদ্যালয় কর্মসংস্থান প্রকল্পে কোনো প্রকার জামানত ছাড়া আপনার 10 লক্ষ টাকা লোন দেওয়া হয়েছে, যাতে ওই ছাত্রটা, ওই তরুণটা, কারণ সদ্য শিক্ষা সমাপ্ত করা ছেলেটা ছাত্র থাকে না, তরুণ থাকে, সেই তরুণটা শুধুমাত্র সার্টিফিকেট জমা দিয়ে সে জাতীয় মানে নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পারে। আপনার কবি মোহন রায়হানের নাম অনেকে শুনতে পারে। মোহন রায়হান কবিতা পরিষদের একসময় সভাপতি এবং সেক্রেটারি ছিল। উনি মানে আমাদের বিরুদ্ধে যত প্রকার আন্দোলন করা দরকার সমস্ত আন্দোলনের সাথে ছিল, কিন্তু হুসাইন মোহাম্মদের সাথে এই বিকল্প কর্মসংস্থান নিয়ে আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, উনি একটা বিকল্প প্রেস এই ক্ষেত্রে স্থাপন করেছে এবং আজকে উনি ওই প্রেসের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। শুধু ওনার সার্টিফিকেটটা জমা দিয়ে কোনো জামানত লাগে না। আমরা সেই প্রকল্পটা ইয়ে করতে পারি। এরকম 50টা প্রকল্প আমাদের আছে, বলতে গেলে অনেক সময়ের দরকার। একটা সময় যখন যে প্রশিক্ষণের ইয়া থাকে তখন আমরা এই ব্যাপারগুলো ইয়ে করবো। এরকম কাজগুলো যদি আমরা তরুণদের কাছে বলতে পারি, তাইলে আমরা উজ্জীবিত হয়ে আপনার এখন গেলেন 10 জন লোক আপনার সাথে যোগাযোগ করলেন, আপনি এর মধ্যে 2 জন আসলো, কিন্তু ওরে একটা স্বপ্ন দেখাই দিলেন, একটা ড্রিম দিয়ে দিলেন। ড্রিম দেওয়ার পরে দেখবেন যে 2 জনের জায়গায় 4 জন আসছে। এই ড্রিমটা আমাদের কি, এইটা একটু আমাদের জেনে নিলে আমার মনে হয় তরুণ পার্টির রাজনীতিটা সফল হবে। আমি বক্তব্য আর বাড়াবো না, শুধু একটু বলতে চাই। আজকে অনেকেই বলেছেন জাতীয় পার্টির ক্লান্তিকাল, দেশের ক্লান্তিকাল, এরকম একটা বক্তব্য বসে শুনলাম। আমি তো জাতীয় পার্টির কোনো ক্লান্তিকাল দেখি। এখন থেকে 2018 সালে তো তরুণ পার্টির এতগুলো ছেলে পেলে ছিল না। এখন ক্লান্তিকাল কিভাবে হয়? এতগুলা ছেলে পেলে তরুণ পার্টির, এটা কি ক্লান্তিকাল হইতে পারে? না, কোনোভাবেই হতে পারে না। জাতীয় পার্টির ইতিহাসটা এরকম যে অনেকে বড় বড় নেতা ছিল, তারা যখন আলাদা সিদ্ধান্ত নিয়েছে তাদের কেউ কারো অস্তিত্ব নাই। ঠিক, জাতীয় পার্টির প্রথম ভাঙনের হুদা হলে হুদা এবং মতিন। হুদা মতিন অল্প কিছু সময়ের মধ্যে বিলীন হয়ে গেছে। বাংলাদেশে আজকে হুদা মতিন নামে কোন জাতীয় পার্টি আছে? নাই। তারপরে আমাদের সাথে বেইমানি করে 16 জন এমপি নিয়ে আমাদের বুকের মধ্যে পাড়া দিয়ে এই আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি জেপির সৃষ্টি করেছে। অনেকেই সেটাতে অংশগ্রহণ করেছিল এবং ঢাকা শহরের যতগুলো কাউন্সিলর ছিল অধিকাংশ কাউন্সিলর এবং আমাদের তৎকালীন সময়ের 35 জনের মধ্যে 16 জন এমপি, অধিকাংশ উপজেলার চেয়ারম্যান, অধিকাংশ লোক সেখানে গিয়েছিল। তৎকালীন সময় মনে হয়েছিল যে আমরা বুঝি একটু দুর্বল হয়ে গেলাম। আজকে আনোয়ার হোসেন মঞ্জুর কোনো অস্তিত্ব আছে? নাই। ঢাকা বই কমিশনার ওনার সাথে আছে? নাই, একজন নাই। ওই 16 এমপির কেউ আর ব্যাক কইরা দ্বিতীয়বার এমপি হইতে পারে নাই। নতুন করে আমাদের মধ্যে অনেকে এমপি হয়েছে। তারপরে আনোয়ার হোসেন মঞ্জুকে দিয়ে দল ভেঙিয়েছে, টিকে নাই। রওশনের সাথে দিয়ে 2বার দল ভাঙিয়েছে, টিকে নাই। আজকে রওশনের সাথে নাম বাংলাদেশে আছে নাকি? ভূকম্পন হলে তো রওশনের সাথে নামে যে একটা ব্যক্তি কিছুদিন আগে ছিল সেটা নাই। নাজির রহমান মঞ্জুর কোনরকম একটা বাতি চালাচ্ছিল ছেলে, কিন্তু বাংলাদেশে কোনো অস্তিত্ব নাই। আজকে যারা এই কাজ করছে এবং আমরা সংকট বলছেন, আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। 2001 সালের কথা আপনাদের মনে থাকার কথা, নির্বাচন হইল হুসাইন মোহাম্মদের সাথে 4 দলীয় জোটে বেরিয়ে আলাদা নির্বাচন করার কারণে 4 দলীয় জোট ওনার সাথে খুব মানে বৈরী আচরণ শুরু করলো। খবর আসলো যে হাওয়া ভবনতে বনানী অফিসে হামলা হবে। স্যারে লন্ডন চলে গেলেন ওই দিন রাত্রে। আমি তখন দপ্তর সম্পাদক, আমার যাওয়ার সব ফোন করলো, রেজল আমি গিয়ে তোমাকে নাম্বার দেবো, এটা আমার নাম্বার থাকবে, তুমি যোগাযোগ রাখবা, প্রতিদিন অফিস আসবা। আমি অনেকেই আসে নাই, আমি 5 মাস 6 মাস একা অফিস করছি।
সেই অফিসের মধ্যে বাতি সামনের দিকে তখন বারিন্দায় লাইট জ্বালানো হতো না, পিছনে লাইট জ্বালাইয়া বসা হয়েছে। পরে আমাদের নেতৃবৃন্দ এসে 1 জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্য দিয়ে আমরা আবার নতুন করে যাত্রাটা শুরু করছি। সেই সময়ের চেয়ে দুঃসময় এখন তো আমি মনে করি না। যে এমদাদের সাহেব আছেন, আমরা সবাই আছি, নতুন মহাসচিব হয়েছে। আজকে আমাদেরকে মনে হতে পারে যে আপনার বয়স কম, তরুণ, ইয়া নাই। আমরা একসময় ছাত্র সমাজের কর্মী ছিলাম। আমি ছাত্র সমাজের তিনটা কমিটির 101 সদস্যের কমিটির 101 নম্বর ছিলাম। তারপরে সেক্রেটারি হয়েছি, তারপরে আজকে প্রেসিডেন্ট সদস্য হয়েছে। আগামী দিনে আমরা আনোয়ার হোসেন মঞ্জুর, তাদের মঞ্জুরি ছাড়া যেতে পারবো, এটা কোনো অবাস্তব কিছু না। এই নেতৃত্বতেও তারা ছিল, তারা এমপি মন্ত্রী দালালি করে হওয়ার কারণে আজকে তাদেরকে একটু বড় মা হয়। আসলে তাদের চেয়ে বড় না, তাদের চেয়ে আপনারা বড়। একটা সংগঠকের সাথে একটা উঁচু চেয়ারে বসা থাকা লোক কোনোদিন সংগঠনের চেয়ে বড় হতে পারে না। পৃথিবীর ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে এই সংগঠকরাই সবকিছু ইয়ে করেছে, মানে একটা আন্দোলনকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে গেছে। জুলাইয়ের বিপ্লবের কথাই যদি বলেন, কোনো কেউ এরকম আনিসুল